আজ রাত 1:30 মাঠে নামতেছে বার্সেলোনা। প্রতিপক্ষ অ্যাটলেটিকো মাদ্রিদ। কুপাল দেল রে এর সেমিফাইনাল খেলতে বার্সেলোনা মাঠে নামতেছে। ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় ঠিক 1:30। তো এই ম্যাচটা অবশ্যই বার্সেলোনার জন্য ইম্পর্ট্যান্ট, কারণ যদি ট্রফি জিততে চায় তাহলে তো উইন ছাড়া কোনো বিকল্প নাই। আর সেমিফাইনাল যদি জিততে না পারে তাহলে তো মূল স্টেজেই যাইতে পারবে না। তো অ্যাটলেটিকো মাদ্রিদের এগেনস্টে ম্যাচ অবশ্যই হাড্ডাহাড্ডি ম্যাচ হবে। ইম্পর্ট্যান্ট ম্যাচ, মানে যেরকম ইম্পর্ট্যান্ট ম্যাচ ঠিক সেই রকম মানে ফাইটিং দিতে হবে, কারণ অ্যাটলেটিকো মাদ্রিদের এগেনস্টে এই সিজনে বার্সেলোনা যতগুলা ম্যাচ খেলছে বা যতবার মুখোমুখি হয়েছে সববারই মানে সববারই দেখা গেছে যে খুব বেশি পরিমাণ মানে কাজ করা লাগতেছে। খুবই যে সহজ হইতেছে বা কোনো সহজভাবে নেয়ার কোনো সুযোগ থাকতেছে সেইটার দেখা কোনোভাবেই পাওয়া যায় নাই। আজকের ম্যাচটাতেও যাবে না বলেই আমার ধারণা। তো বার্সা তো অনেক আগে স্কোয়াড ঘোষণা করে দিছে। স্কোয়াডে কুবার্সি অ্যাড হইছে। সে সামান্য চুট ছিল, ওইটা তার সেরে গেছে। ওইটা কাটিয়ে সে স্কোয়াডে ফিরছে, এইটা তো অবশ্যই ভালো বিষয়। সে যখন মানে সে যেহেতু ফিরে গেছে সেহেতু তার মাঠে থাকার সম্ভাবনাটা কিছুটা হলেও আছে। যদিও মানে যেহেতু সামান্য ইঞ্জুরি, ইঞ্জুরি যেই রকমই হোক না কেন, যেহেতু একটা গ্যাপ পড়ে গেছে, ছোটো হোক আর বড় হোক, একটা গ্যাপ পড়ে গেছে, তার মানে তার স্টার্টিংয়ে ফিরে আসাটা মানে গ্যাপটা কাটানোর পরেই স্টার্টিংয়ে চলে আসাটা আমার কাছে মনে হয় যে এটা সম্ভব নাও হতে পারে। তবে হয়তো কিছুটা মানে পসিবিলিটিস থাকবে স্টার্ট করার ম্যাচটা। তবে যেহেতু ইম্পর্ট্যান্ট স্টেজ, আবার প্রতিপক্ষ যে খুবই মানে সহজভাবে নেয়ার মতো তাও না। কোনো প্রতিপক্ষকেই ছোটো করে দেখা বা সহজ করে নেয়ার মানে কোনো ওয়ে নাই, এটা ঠিক আছে। আবার অ্যাটলেটিকো মাদ্রিদ তারা যেইভাবে খেলতেছে কিংবা যেইভাবে বিল্ড করছে ওইটার পরে তো ওইটার পরে তো আসলে এই ম্যাচটাতে সেমিফাইনালে তো আর ওইভাবে কথা বলার সুযোগ থাকে না। তো কুবার্সিকে আমার কাছে মনে হয় যে হয়তো প্রয়োজনে সে মাঠে আসবে, অথবা তাকে শেষের দিকে কিছু মিনিট দেখা যাওয়ার সম্ভাবনা তৈরি হইতে পারে। আহ, সে ফিরে আসছে, এইটা যেমন ভালো খবর, ঠিক তেমনই তার কারণে ডিফেন্স লাইনে অবশ্যই আহ, শক্তির মানে বৃদ্ধি ঘটছে, এইটাও বলতে হবে। এখন দেখার পালা সে যেইভাবে দলে অ্যাড হয়েছে ঠিক সেইভাবে সে মাঠে নামে কিনা। আর বাকি যারা আছে মানে ডিফেন্স লাইনে রোনাল্ড আরাউহো, ইনিগো মার্তিনেজ, বালদে এবং কুন্দে, তারাও আছে, হেক্টর ফোর্ট আর জেরার্ড মার্টিন, তাদেরকেও মানে দেখা যাইতেছে। তো আহ, মানে তাদেরকে জেরার্ড মার্টিন, হেক্টর ফোর্ড এদেরকে হয়তো স্টার্টিংয়ে দেখা যাবে না। তবে যদি প্রয়োজন হয় তাহলে হয়তো তারা সাবস্টিটিউট থেকে বেঞ্চ থেকে মাঠে আসবে। ডিফেন্স লাইনটা মানে বার্সেলোনা ওভারঅল খুবই ভালোভাবে কাজ করতেছে। ওই কাজের ধরনটা আজকের ম্যাচটাতেও খুব ভালোভাবে পাওয়ার মানে পাওয়াটা প্রয়োজন, বাকিটা মাঠের মধ্যে দেখা যাবে। আর গোলকিপিং পজিশনে চেজনিকে পাওয়া যাওয়ার সম্ভাবনা বেশি, যদিও ইনাকি পেইনা সে স্কোয়াডে আছে। তবে যেহেতু বিগত ম্যাচগুলাতে চেজনি খুবই মানে একই ধারায় খেলে আসতেছে, পারফর্ম করতেছে, সেহেতু বলা যায় যে এই গুরুত্বপূর্ণ ম্যাচটাতেও তার মন মানসিকতাটা যেইভাবে সে বিল্ড করছে বা টিমটাকে যেইভাবে সে বুঝতে পারছে, এই ম্যাচটাতেও তার প্রয়োজনীয়তা যেই রকম থাকবে ঠিক সেই রকমভাবেই তার পারফরমেন্সটা খুব ভালোভাবে বের হয়ে আসবে বলে মনে করতেছি, যদি সে স্টার্ট করে। আর চেজনি স্টার্ট করারই সম্ভাবনা বেশি বলেই ধরতেছি। তো প্রয়োজন অনুযায়ী দেখা যাবে যে হয়তো হিনাকি পেইনার আগমন ঘটলেও ঘটতে পারে। তবে সেইটা তো আসলে মানে ম্যাচের মুমেন্ট আমি বলে দিবে। আর মিডে তো মিডফিল্ডে পেদ্রিকে পাওয়ার সম্ভাবনাটা বেশি, বা পেদ্রি অবশ্যই দরকার হবে, কারণ অ্যাটলেটিকো মাদ্রিদকে যদি কন্ট্রোল করতে চাওয়া হয় তাহলে টিম ওয়ার্কের কোনো বিকল্প নাই, এটা ঠিক আছে। কিন্তু বার্সার মিডফিল্ডটা অবশ্যই স্টেবল থাকতে হবে। এবং
মাঝখানটা যাতে কোনোভাবেই নড়বড়ে না হয় বা ওই জায়গার নিয়ন্ত্রণটা কোনোভাবেই যাতে এগেনস্ট টিমের কাছে চলে না যায় সেই দিকে মনোযোগ রাখতে হবে এবং ওই জায়গাটা মনোযোগ রাখার পাশাপাশি ওই জায়গাটা যাতে একদম শতভাগ ঠিক থাকে ওইটার জন্য মানে মিডটা প্রপারলি কাজ করতে হবে এবং মিডটা ঠিক রাখতে হবে। হ্যান্সি ফ্লিক আসলে কাদেরকে মাঝখানে নামান সেইটা অবশ্যই ইম্পর্ট্যান্ট, সেইটা তো দেখতে হবে। গবিকে হয়তো স্টার্টিংয়ে না পাওয়া যাওয়ারই সম্ভাবনা থাকতে পারে, তবে দেখা যাক। পেদ্রি থাকবে বলেই মনে করতেছি। আর তো যারা আছে যেমন ফ্রাঙ্কি ডি ইয়ং, তাকে স্টার্টিংয়ে হয়তো পাওয়া যাওয়ার সম্ভাবনা তৈরিও হবে, যেহেতু দানি অলমোকে পাওয়া যাইতেছে না, সেহেতু হয়তো ফ্রাঙ্কি ডি ইয়ংকে দেখা যাইতে পারে। আর মাঝখান আনসু ফাতি শেফ ব্যাক করছে, এটা তার জন্য অবশ্যই একটা দুর্দান্ত খবর। আবার বার্সা ফ্যানদের জন্য অবশ্যই ভালো, বার্সা টিমের জন্য ভালো, সব থেকে বেশি বার্সা টিমের জন্য, কারণ আনসু ফাতি অনেক বেশি ট্যালেন্টেড, কিন্তু তার তার প্রতিভা এর সঠিকভাবে বিকাশ ঘটতেছে না, বা সে হয়তো যেইভাবে নিজেকে উপস্থিত করতে চাইতেছে ওইটা আসলে সময়, মুহূর্ত কিংবা সুযোগ সব কিছুর কম্বিনেশনে তার কাছে যাইতেছে না, বা আসলে মানে সে মানে যেইভাবে খেলতে চায় কিংবা যেইভাবে সুযোগ পাইতে চায়, আমার কাছে মনে হয় যে বার্সাতে সে সেটা মানে পাইতেছে না, তার কোনো একটা জিনিসের অভাব। এইটা মানে মানে কিছুটা হলেও আন্দাজ করা যায়। তা আমার কাছে মনে হয় যে আনসু ফাতি যদি সে নিজেকে এই টিমের সাথে ফিট করতে চায়, তাহলে তার যেই সময়গুলো সে পাবে যতটুকু হোক, ওই সময়গুলোতে নিজেকে খুব বেশি ভালোভাবে উপস্থিত করাটা প্রয়োজনীয় হবে। বিগত সময়গুলা থেকে আনসু ফাতিকে যে খুব ভালোভাবেই পাওয়া যাইতেছে সেইটা বলার আসলে কোনো সুযোগ নাই। সামনের সময়গুলোতে কীরকম হয় সেইটা একটা দেখার বিষয়। আর আজকের ইয়াতে যেহেতু সে স্কোয়াডে আছে, তাহলে তাকে ম্যাচের মধ্যে পাওয়া যায় কি না, কিংবা শেষের দিকে এসে সে 10 মিনিট নাকি 15 মিনিট সুযোগ পায়, তার চেয়েও বেশি পাক, এটা আমি চাই। তবে তার কারণে যাতে টিমের কোনো সমস্যা না হয় কিংবা তাকে মানে খেলাতেই হবে এইরকম কোনো ধরনের যদি রুলস মানে রুলস না, এরকম যদি কোনো ধরনের অপশন থাকে সেই অপশনের বিপক্ষে আসি, তবে সে যাতে সুযোগ পায় সেইটার পক্ষে অবশ্যই থাকবো। সে 10 মিনিট হলেও পাক, 15 মিনিট হলেও যাতে তার আয়ত্তে যায়, ওইটা আমি চাইবো। আনসু ফাতি আমার কাছে মনে হয় যে তাকে ফ্লেক্সিবিলিটি দেওয়াটা দরকার, তাহলে তার কাছ থেকে হয়তো কিছু বের হয়ে আসার সম্ভাবনা তৈরি হইলেও হইতে পারে। তো আজকের ম্যাচটাতে যেহেতু সে আসে, দেখা যাক তাকে পাওয়া যায় কিনা। রাফিনিয়া সে ব্যাক করছে, তার মেন্টালিটি কিংবা তার স্পিরিট কিংবা তার যে স্ট্রেংথ সব কিছুই এই সিজনে খুব ভালোভাবেই বার্সাকে হেল্প করতেছে, এবং ওইগুলার কারণে তার পার্সোনাল যেই পারফরমেন্সটা সেইটাও খুব ভালোভাবেই বের হয়ে আসতেছে। সব থেকে বড় কথা হচ্ছে রাফিনিয়া কিভাবে একটা দল একটা দলের মধ্যে থেকে পারফর্ম করতে হয় সেইটা খুব ভালোভাবেই সে দেখাইতেছে। তো এই বিষয়টা হইতেছে অনেক বড় একটা মানে বিষয়, যেইটা অনেক প্লেয়ারেরই মানে অনেক ধারাবাহিকভাবে দেখা যায় না। অনেক প্লেয়ার্সরা হারিয়ে যায় কিংবা অনেক প্লেয়ার্সরা নিজেদের জায়গা হারায়, মূল কারণ হইতেছে দল যেই স্টাইলে আগাইতেছে ওই স্টাইলটা ফলো করতে পারে না। কিন্তু রাফিনার বেলায় এটা দেখা যায় যে সে যেইভাবে মানে কোচ চায় কিংবা কোচিং স্টাফরা দলকে যেইভাবে প্রেজেন্ট করতে চায়, ওই প্রেজেন্টেশনের মধ্যে রাফিনা অনেক বড় একটা রোল মানে প্লে করে, এবং তার কারণেই ওই ওই মানে রানিংটা আরও বেশি পরিমাণ স্মুথ হয় বলে আমার কাছে মনে হয়। তো রাফিনা যেহেতু ফিরে আসছে, তার কাছ থেকে ভালো কিছু পাওয়ার অবশ্যই ইচ্ছা আছে, এবং সেটা মাঠের মধ্যেই দেখা যাবে বলেই মনে করতেছি। ফেরান তুরেস সে মানে ভালোই করতেছে, তার মানে তাকে নিয়ে তাকে নিয়ে অনেক ধরনের আলোচনা কিংবা সমালোচনা সব কিছুই ছিল, কিংবা মানে বিগত কয়েক সময় থেকেই দেখা গেছে যে তার যেই খেলার ধরন ওইগুলা থেকে আসলে তার আলোচনা থেকে সমালোচনার পরিমাণটা বেশি ছিল, কিন্তু বর্তমান সময়ে এসে সে ভালো করতেছে, এবং ওইটার কারণেই তার মুমেন্টামটা কিংবা ফ্যান্সরা যেইভাবে তাকে নিয়ে কথা বলে ওইটা সম্পূর্ণই চেঞ্জ হয়ে গেছে। তো আমার কাছে মনে হয় যে সে যদি আজকে স্টার্টিংয়ে খেলতে পারে, যেহেতু লেভানডস্কি আছে,
কাকে দিয়ে স্টার্ট করানো হবে কিংবা ফরমেশনটা কীরকম হইতে পারে এই মুহূর্তে আসলে মানে আন্দাজ ওইভাবে করতে পারতেছি না। তবে কিছু সময় পরেই স্টার্টিংটা দিয়ে দিবে, তখন হয়তো দেখা যাবে যে আসলে কাকে মানে খেলানো হচ্ছে। তবে আমার কাছে মনে হয় যে লেভানডস্কি স্টার্ট করার সম্ভাবনাটা বেশি। আর ফেরানকে যদি অ্যাটাকিং মিড কিংবা ফেরান মানে লেভানডস্কিকেও দিয়ে দিল, মানে দিয়ে দেওয়া হলো আবার ফেরানকেও দিয়ে দেওয়া হলো, এমনটা হওয়ার সম্ভাবনা কম। তবে হইলে তো অবাক করার কিছু থাকবে না। তবে আমার কাছে মনে হয় যে ফেরান হয়তো বেঞ্চে থাকতে পারে, লেভানডস্কিকে দিয়ে স্টার্ট করানো হবে। যেহেতু লামিনী আমাল আছে, রাফিনিয়া আছে, এই তিনজন স্টার্ট করার সম্ভাবনাটা বেশি। কারণ এই তিনজন এই সিজনে যত যত ইম্পর্টেন্ট ম্যাচ হয়েছে কিংবা বিগ বিগ ম্যাচগুলা গেছে ওইগুলাতে পারফর্ম করে আসছে এবং একই ধারায় মানে খেলছে। তো ওইটার ফলশ্রুতিতে আজকের ম্যাচটাতে হয়তো তাদের উপস্থিতি লক্ষ্য করাটা মানে জরুরি হবে কিংবা দেখা যাবে বলেই মনে করতেছি। আমরা বিগত সময়গুলোতে মানে বিগত বলতে এই সিজনে ফেলে আসা যে ম্যাচগুলো, বিশেষ করে রিয়াল মাদ্রিদের এগেনস্টে আমরা দেখছি লেভানডস্কি, রাফিনিয়া এবং লামিনী আমাল এই তিনজন কিভাবে খেলছে। অর্থাৎ ইম্পর্টেন্ট ম্যাচ ছিল, বিগ ম্যাচ ছিল, পারফরমেন্সটা খুব বেশি জরুরি ছিল এবং সেইটার দেখা পাওয়া গেছে। তো দরকারি মুহূর্তে এই তিনজনের উপস্থিতি বার্সাকে অনেক বেশি পরিমাণ সাহায্য করছিল এবং ওইটার দেখা পাওয়াটা আজকের ম্যাচটাতেও অনেক বেশি পরিমাণ মানে ইম্পর্টেন্ট হবে। যদি এই তিনজন আগের মতো ওয়ার্ক করতে পারে তাহলে হয়তো দেখা যাবে যে ওইখান থেকে ভালো রেজাল্ট বের হয়ে আসবে। আর নাম্বার 9 লেভানডস্কি, তার কাছ থেকে প্রত্যাশা সবসময়ই থাকে, কারণ মূল স্করারের উপরে তো মানে এক্সপেকটেশন হাই থাকবে, সেইটা খুবই স্বাভাবিক বিষয়। ঠিক তেমনই আজকের ম্যাচটাতেও লেভানডস্কির কাছ থেকে এক্সপেকটেশন অবশ্যই বেশি আছে, কারণ ইম্পর্টেন্ট ম্যাচ। যদিও অ্যাটলেটিকো মাদ্রিদের এগেনস্টে স্কোর করতে পারাটা এত বেশি পরিমাণ সহজ হবে না, আবার যে খুবই কঠিন হবে সেটাও বলতেছি না, কারণ বার্সা যে এই সিজনে বার্সা যে এই সিজনে মানে স্কোর করতে পারতেছে না সেটা তো না, স্কোর অবশ্যই হইতেছে, যে কোনো টিমের এগেনস্টে স্কোর করতেছে, সেইটা দেখা গেছে। বায়ার্নের এগেনস্টে স্কোর করছে, রিয়ালের এগেনস্টে স্কোর করছে, তাছাড়া অ্যাটলেটিকো মাদ্রিদের এগেনস্টেও কয়েকদিন আগে স্কোর করছে। তো স্কোর বের হয়ে আসতেছে, এইটা বার্সার সব থেকে বড় শক্তির জায়গা। আর ওইটার কারণেই বর্তমানে ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগেও অনেক বেশি পরিমাণ ফাইট দিতেছে। তো সামনে তো অবশ্যই ইম্পর্টেন্ট ম্যাচ আছে, ওইটা যেহেতু আরেকটা সাইড, আজকের ম্যাচটাতে ওই আগের মতোই এই ফাইনাল থার্ডের ভূমিকাটা দরকার হবে এবং ফাইনাল থার্ডের সাথে মিডের সাথে ডিফেন্সের সাথে গোলকিপিং সব পজিশনের যাতে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকে, কম্বিনেশনের মধ্য দিয়ে ভালো একটা আউটকাম আসবে বলেই মনে করতেছি।